ব্যাংকিং সেবা একীভূত করার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। জনাব মাসুম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। এই যে কিছুদিন আগে ২৭ কোটি টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাংকে, ২৭,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল বিভিন্ন ব্যাংকে, কিন্তু তারপরেও তারা কেন ঘুরে দাঁড়াতে পারলো না, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। আসলে ধরেন আমাদের যে নাম্বার অফ ব্যাংকস ছিল অ্যারাউন্ড 61 ব্যাংকস, এত ব্যাংক আমাদের দরকার ছিল না। এবং তারপরে যেটা হয়েছে যে ওভারঅল আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টরে একটা একেবারে বলতে পারেন যে লুট হয়েছে, এবং স্পেশালি কয়েকটা ব্যাংক যেটার নন পারফর্মিং লোন হিউজ অ্যামাউন্ট, এবং সেইটা কন্টিনিউ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এবং সেটার জন্য আপনি দেখেছেন স্পেশালি 5টা ব্যাংকে যেটা টাকা প্রিন্ট করে দিয়েছিল, আপনি দেখেছেন বাংলাদেশ ব্যাংক সেটা হলো প্রায় 27,000 crore টাকা। এবং বাংলাদেশ ব্যাংক এখন যে একটা অবস্থাতে আসছে সেটা হলো যে এখানে এই ব্যাংকগুলিকে কন্টিনিউ করার কোনো ওয়ে নেই, এবং সেজন্য বাংলাদেশ ব্যাংক ডিসাইড করেছে যে এগুলিকে মার্জ করার জন্য, এবং মার্জ করে একটা এই স্পেসিফিক ব্যাংক, কিন্তু সেটা করার জন্য যে ফান্ডটা প্রয়োজন, স্পেশালি যেটা একটা অ্যাভারেজ তারা একটা এস্টিমেট করেছে, যেটা হলো ধরেন 35,000 crore টাকার মতো, এবং সেটা বলছে যে গভর্নমেন্ট থেকে 20,000 crore টাকা, যেটা কিন্তু আলটিমেটলি জানেন যে ট্যাক্স পেয়ারের মানি, এবং সাথে যেটা আইএমএফ এবং হয়তো ডিফারেন্ট ইন্স্যুরেন্স সেক্টর থেকে তারা অ্যানাদার 15,000 crore টাকা। কিন্তু সেই অ্যামাউন্টও যে সাফিসিয়েন্ট হবে তাও কিন্তু বলা যাচ্ছে না। বাট এইটা আমি বলবো যে একটা ভেরি গুড মুভ, কারণ আপনাকে আলটিমেটলি তো এই ব্যাংকগুলিতে তো ডিপোজিট রাখা হলো জেনারেল অর্ডিনারি আমি আপনার মতো পার্সন, এবং একবার যদি ব্যাংকিং সেক্টর থেকে যদি কনফিডেন্স হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি দেখবেন যে আউটসাইড ব্যাংক আমরা অলরেডি দেখেছি যেটার গ্রোথ কিন্তু অনেক হয়েছে, প্রায় 2,96,000 কোটি টাকা, যেটা ব্যাংকিং চ্যানেলের বাইরে কিন্তু টাকাটা আছে। এবং এইটা যত কনফিডেন্স কমবে তত কিন্তু এই ব্যাংকিং চ্যানেলের বাইরে কিন্তু এই টাকাটা চলে যাবে। এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে টোটাল ডিপোজিট এখন জানেন আপনি আমাদের প্রায় কত 18,80,000 crore টাকার মতো, তার মধ্যে আবার আমরা যে অ্যাডভান্স যেটা দিয়েছি সেটাও কিন্তু 16,80,000 crore টাকার মতো। তাহলে আমাদের যে অ্যাডভান্সটা মানে যেটা লোন দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আমরা যেটা দেখছি যে আপনার যে ডিস্ট্রেসড অ্যাসেট যেটা ধরা হয়েছে অ্যারাউন্ড 7.5 লাখ crore টাকা, এবং আরো বলা হচ্ছে যে 2.5 লাখ crore টাকা কিন্তু আরো বাড়তে পারে। এবং সেখানে যেটা একটা বিশাল অ্যামাউন্ট রিসিডিউল অ্যামাউন্ট, যেটা ধরেন 3.5 লাখ crore টাকার মতো, এবং সেখানে আমরা দেখছি যে প্রায় আপনার যেই রিশিডিউল করা হয়েছে সেটাও কিন্তু আবার প্রায় 1,34,000 কোটি টাকার মতো, তারাও কিন্তু আবার ব্যাড লোন হয়ে যাচ্ছে। তার মানে আমরা রিশিডিউল করছি, রিশিডিউল করেও যে এই কোম্পানিগুলি সাউন্ড হচ্ছে সেটাও না, কিন্তু তারা আবার ডিফল্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি এইভাবে ডিফল্ট হয়, এবং রাইট অফ এর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে প্রায় 62,000 কোটি টাকা, তাহলে এখন ব্যাংকিং সেক্টরে আমি যেটা দেখছি যে আমাদের যে কারেন্ট যে গভর্নর, উনি যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছে একটা একেবারে খাদের কিনারায় যাওয়া ব্যাংকিং সেক্টরকে তুলে ধরা, এবং সেটা রাইটলি উনি স্টেপ নিচ্ছে, এছাড়া আমাদের বোধহয় অল্টারনেটিভ আর কোনো স্টেপ ছিল না। জি, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে দুর্বল ব্যাংকগুলোকে ২৭,০০০ কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু এই টাকাগুলো আসলে কোথায় গেল? যদি দেখা যাচ্ছে যে গ্রাহকদের কথা যদি বলি, তাহলে যারা ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা এখনো ঘুরছেন, তো এই টাকাগুলো আসলে কোথায় গেল সেটা আপনার কাছে জানতে চাই। এইখানে তো 5টা ব্যাংক মানে তো তাদের ডিপোজিট নেওয়া ছিল তো হিউজ অ্যামাউন্ট, এবং একটা থেকে ডাটা থেকে দেখা যাচ্ছে যে তাদের এনপিএল প্রায় 1,47,000 কোটি টাকা, তো হিউজ অ্যামাউন্ট যেটা নন পারফর্মিং লোন। তাহলে নন পারফর্মিং লোন যখন হয়ে যায়, ডিফল্ট হয়ে যায়, তখন তার ব্যাংকিং চ্যানেলে আপনার ওই ব্যাংকগুলিতে তো আর টাকা ইনটেক হচ্ছে না, এবং নতুন ডিপোজিট ইন হচ্ছে না। তাহলে পুরনো যে ডিপোজিট যে ক্লায়েন্টের টাকা, সেটা তো আর আপনি পুরো টাকা কখনোই কোনোভাবে দিতে পারবেন না। এবং সেই জন্যই তো গভর্নমেন্ট এখন যেটা ইনশিওর করেছে যে এটা একটা গভর্নমেন্টের ব্যাংক হিসেবে থাকবে, এবং সমস্ত ডিপোজিটররাই টাকা পাবে। এবং এখানে যারা বড় ডিপোজিটর তাদেরকে ইনশিওর করা হয়েছে যে সাথে সাথে না দিতে পারলেও আপনার একটা সময়ের পরে দিবে, বাট ইন দি মিন টাইম তারা ট্রেজারি বিল বা ইকুইটি পার্টনার হিসেবে থাকতে পারে। তার মানে হলো যে ব্যাংকিং সেক্টরটা যেখানে গিয়েছিল সেই জায়গা থেকে তো আপনাকে রেস্কিউ করছে বাংলাদেশ ব্যাংক।
এবং জি এইটা তো রাতারাতি আপনার কোনোভাবে সম্ভব না। এবং আপনি দেখেছেন যে নতুন ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট করছে, আগে আপনি দেখেছেন যে অনেকবার অ্যামেন্ডমেন্ট করেছে এবং প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টেই আপনি দেখেছেন যে কিভাবে লুট করা যায় সেইটার একটা ওয়ে আউট করে দেওয়া। যেমন আগে আপনার একটা ফ্যামিলি থেকে 4 জন মেম্বার পর্যন্ত ছিল, পরে এটা 23-এ এসে আবার অ্যামেন্ডমেন্ট করে 3 জন করলো, এখন আবার বাংলাদেশ ব্যাংক বলছে না 2 জন। এবং একজন ডাইরেক্টর টেনিওর যেমন 12 ইয়ার্স করেছিল, যেটাকে এখন বলছে না, এটাকে 6 ইয়ার্সের উপরে করা যাবে না। তার মানে হলো যে এই যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা অ্যামেন্ডমেন্ট করছে, এবং আপনি দেখেছেন যে রেজলিউশন অ্যাক্ট করা হয়েছে যেটাতে ফোর্স মার্জার, এবং সেইটা কিন্তু সমস্ত কিছুই এই ব্যাংকিং সেক্টরকে একটি রাইট ট্র্যাকে আনার জন্য করা হচ্ছে। জি এবং আপনার আমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে এই যে যারা সরকার তো গ্রাহককে টাকা দিচ্ছে, কিন্তু যারা টাকা লুট করে নিয়ে গেল তাদের জন্য দৃষ্টান্তমূলক কী ধরনের শাস্তির ব্যবস্থা করা হলো? আরেকটা ব্যাপার হচ্ছে এই যে 35,000 কোটি টাকা যে আবার বিভিন্ন ব্যাংকে দেওয়া হচ্ছে, তার ফলে তারা আবারও দুর্বল ব্যাংকে পরিণত হবে কিনা আপনার কাছে জানো? সেইটাকে মেক শিওর করতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি। আগে যেমন আমাদের বাংলাদেশ ব্যাংকের অথরিটি নিয়ে ডাউট ছিল, এবং আপনি জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড যে র্যাঙ্কিং, সেখানে প্রায় ডি মাইনাস ছিল, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে করা হয়েছিল। তাহলে বাংলাদেশ ব্যাংক যে অটোনমিটা, সেইটাই যে নতুন আইন করে সেটা তারা করছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সেখানে অ্যাপয়েন্টমেন্ট, এবং এইটাকে আরো কিভাবে স্ট্রং করা যায় সেটা করছে। এবং সাথে সাথে যারা অলরেডি টাকা নিয়েছে তাদের পিছনে এই বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন ব্যাংকে স্ট্রং ডাইরেকশন দেওয়া আছে যে যেভাবে হোক তাদের এগেনস্টে মামলা ফাইল করা, আর যেগুলি মানি লন্ডারিং করেছে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল ল ফার্ম অ্যাপয়েন্ট করছে, এবং অন্যান্য বিভিন্নভাবে তাদের এগেনস্টে কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। এবং ফিউচারে যাতে এই ধরনের কিছু না ঘটে সেই জন্য তারা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর জন্য একেবারে বাংলাদেশ ব্যাংককে অটোনমি দিচ্ছে, সাথে সাথে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের নতুন যে অ্যামেন্ডমেন্ট করছে, এবং প্রত্যেকটা ব্যাংককে কিন্তু প্রচুর স্ট্রং তাদের ডাইরেকশন দেওয়া আছে যে নেক্সট এগুলি কিন্তু কোনোভাবে যেন তছরূপ না করা যায়। স্পেশালি যেটা করতে হবে যে টাইম টু টাইম যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার যে স্ক্রুটিনি করাটা, সেইটা রেগুলার বেসিস। এবং আপনার জানেন যে আপনার যে অডিট করা হয়, একটা বাংলাদেশ ব্যাংক থেকে অডিট করা হয়, একটা সেই ব্যাংকের স্পেসিফিক ব্যাংকের ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিট। জি আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে। খুব ভালোভাবে করবে। জি জনাব মাসুম, আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে যে কিছু কিছু ব্যাংক কিন্তু এখনো ঝুঁকিতে রয়েছে, তো সেই ব্যাংকের প্রতি বিশেষ নজরদারি দিতে বলেছেন উপদেষ্টা। তো এ ব্যাপারে আসলে কি ধরনের নজরদারি কিভাবে বাড়ানো যায়, কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে আপনি জানেন যে আমাদের যে একজন ফাইন্যান্স মিনিস্টার বলেছিল যে আমাদের যে ইকোনমি 450 বিলিয়ন ইকোনমি সাইজ, এটার জন্য ম্যাক্সিমাম 20 ব্যাংকসের বেশি প্রয়োজন নেই। তাহলে মানে হলো যে আমার মনে হয় যে আমাদের যেহেতু অনেক ব্যাংক, এটা গ্রাজুয়ালি যত সম্ভব তাড়াতাড়ি এগুলি মার্জ করে, আমাদের ইকোনমিতে এত নাম্বার অফ ব্যাংকস দরকার নেই, সেটা মার্জ করে এটা নাম্বারটাকে কমাতে হবে। এবং সাথে সাথে আপনার রেগুলার বেসিস এক্সটার্নাল অডিট রেখে, এবং যে আইন করে যে নাম্বার অফ ডাইরেক্টরস কমিয়ে দিচ্ছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা সিকিউরিটি হিসেবে কাজ করবে, যে সেফগার্ড হিসেবে, যে কোনো ধরনের তারা কোনো ধরনের ম্যানিপুলেশন করছে কিনা, বা কোনো লোন তারা অন্যভাবে যেভাবে দেওয়া প্রসিডিউর ফলো না করে দিচ্ছে কিনা, এই জিনিসগুলিকে প্রপারলি যদি মনিটর করা হয় তাহলে জি আসলে মনিটরিং করে যদি সব ধরনের ব্যাংক যাতে ঘুরে দাঁড়াতে পারে এবং সব ধরনের পদক্ষেপ যাতে নেওয়া হয়, বাংলাদেশের অর্থনীতি যেহেতু মানে সর্বোপরি ঘুরে দাঁড়াতে পারে এবং উন্নত হয়, সেটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ব্যাংক একীভূত করার বিষয়াদি নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার AM মাসুম।